ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসনে লড়বেন। আর প্রথমবারের মতো সংসদ নির্বাচনে বগুড়ার 7 আসনে প্রার্থী হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকার 6টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। সমমনা ও জোটের প্রার্থীদের আসনও আপাতত ফাঁকা রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। 5 ঘন্টার দীর্ঘ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 237 আসনে দলের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7, ফেনী 1 এবং দিনাজপুর 3 থেকে লড়বেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। বগুড়া 6 থেকে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ঠাকুরগাঁ 1 থেকে লড়বেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও রাজধানীর 6টি আসন ফাঁকা রাখা হয়েছে। নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী করা হয়েছে ঢাকায়। ঢাকা 1-এ খন্দকার আবু আশফাক, ঢাকা 2-এ আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা 16 আমিনুল হক এবং ঢাকা 19-এ প্রার্থী করা হয়েছে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুকে। এছাড়াও আলোচিত ভিআইপি প্রার্থীরা সবাই আছেন মনোনয়নের তালিকায়। কুমিল্লা 1-এ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ফেনী 3 আব্দুল আওয়াল মিন্টু, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমদ, ভোলা 3 মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ভোলা 4 নুরুল ইসলাম নয়ন, লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, নাটোর 2 রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী 2 মিজানুর রহমান মিনু, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু, কিশোরগঞ্জ 5 অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ 3 ডক্টর এম ওসমান ফারুক, চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী, চাঁদপুর 1 এহসানুল হক মিলন এবং নেত্রকোনা 4-এ লুৎফুজ্জামান বাবর। যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরো আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি আবারও বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা 232টি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে যে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোট ও সমমনাদের সাথে আসন সমঝোতা সহ নানা কারণে 63টি আসন ফাঁকা রাখা হয়েছে। তবে ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত জানাতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে সরকারই নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগের কথাও জানান তিনি। সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়েই ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
এ সময় তিনি বলেন, গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিত্র দলগুলোর মধ্যে মতভেদের কারণে উদ্বিগ্ন উপদেষ্টা পরিষদ। জুলাই জাতীয় সনদ আদেশ, গণভোট সংস্কারের সুপারিশে ভিন্নমত নিয়েও আলোচনা হয়েছে সভায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ঐকমত্য কমিশনের আলোচনার পরও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিপরীত মেরুতে অবস্থান করছে রাজনৈতিক দলগুলো। তাই নিজেদের মধ্যেই আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। তবে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে বলে পরিষ্কার জানিয়ে দেন আইন উপদেষ্টা। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, আপনারা সবাই জানেন, বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানান উপদেষ্টা আসিফ নজরুল। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। গণভোট ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। জুলাই সনদের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা 8 দল। খায়রুল ইসলামের রিপোর্ট। 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল। সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এর আগে 1 ঘন্টারও বেশি সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ নতুন কর্মসূচি নিয়ে বৈঠক করেন দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের আদেশ বাস্তবায়ন দেখতে চায় জানিয়ে সমমনা দলের নেতা মাওলানা মামুনুল হক বলেন, সরকার চাইলেই জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্ভব। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। চলমান সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা সরকারের আহ্বানকে স্বাগত জানিয়ে জামায়াতের নায়েবের আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি ও অন্য দলগুলো চাইলে তারাও আলোচনায় বসবে। মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়, তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয়, তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি, এটা আমাদের নিশ্চিত হতে হবে। তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে, তবে কোনো জোট হবে না বলেও জানান মুফতি রেজাউল করিম।
সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সব বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিইসি। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আনসার ভিডিপির মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকাল ৮টা রাজধানীর খিলক্ষেতের ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। শুরু হয়েছে ভোট গ্রহণ। হঠাৎ কেন্দ্রের বাইরে শোরগোল, কেন্দ্রের ভেতরে ভোট কারচুপি সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। পরে আনসার বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিবেশ। এটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তায় আনসার বাহিনীর ডামি মহড়া। সোমবার ছিল চতুর্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত সমাপনী মহড়ায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এতে বাহিনীর মহাপরিচালক জানান, সক্ষমতা বাড়ানো ও সুষ্ঠু ভোট আয়োজনে গত এক বছরে প্রায় ১.৫ লাখ নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনী যে প্রশিক্ষণ, এটা মৌলিক প্রশিক্ষণের সাথেই সম্পৃক্ত, প্যাকেজের সাথে সম্পৃক্ত, যার জন্য আমরা পরবর্তীতে তফসিল ঘোষণার পরে আমাদের যে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ যেটা হবে সেটা হবে সতেজকরণ প্রশিক্ষণ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল সহ সকল অংশীজনদের সহযোগিতার আহ্বান জানিয়ে সিইসি বলেন, যারা ভোটে দায়িত্ব পালন করবেন তাদের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ। এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। বিশেষ করে একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। দেশব্যাপী বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে নির্বাচন কেন্দ্রিক যে কোনো অপপ্রচার রুখে দিতে আনসার বাহিনীকে সক্রিয় থাকারও আহ্বান জানান সিইসি। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আইনত প্রধান উপদেষ্টা গণভোটের আদেশ জারি করতে পারেন না বলেও মত দেন তিনি। এ সময় আলাদা ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, সুপারিশ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে কিনা সেটা সময় বলে দেবে। রিপোর্ট করছেন মনির হোসেন তবু। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন সুপারিশ দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমালোচনা। বিএনপি সহ কয়েকটি দল বলছে এটা জনগণের সঙ্গে প্রতারণা। আরেক পক্ষের দাবি, সনদ বাস্তবায়নে গণভোট হতে হবে নভেম্বরেই। হাইকোর্টে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন, গণভোট আয়োজনের আদেশ দেওয়ার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির রয়েছে। তিনি আরো বলেন, নির্বাচিত সংসদেই গণভোটের সিদ্ধান্ত নেবে। প্রস্তাবিত 48টা সংবিধান সংক্রান্ত ধারা, এটা তো বর্তমানে সংবিধানের পরিপন্থী, সাংঘর্ষিক, তবে এইটা আইনি নিঃসন্দেহে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি, তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। জুলাই সনদে প্রস্তাবিত 48টি ধারা বর্তমান সংবিধানের পরিপন্থী এবং সাংঘর্ষিক বলেও জানান সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী। আইন পাস করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারেন। আলাদা এক ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, কমিশন সনদ বাস্তবায়নের সুপারিশ দিয়ে জাতির সাথে কোনো প্রতারণা করেনি। আমি বললাম তো সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। এর আগে আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজনের সুপারিশ করেছিল ঐকমত্য কমিশন।